রবিবার শরীর প্রচার করলেন বীরভূম লোকসভার বিজেপি প্রার্থী দেবাশিস ধর। মোহাম্মদ বাজার ব্লকের অন্তর্গত রামপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গার খোলা গাড়িতে প্রচার করলেন এদিন। পাশাপাশি মানুষের কাছে মোদী সরকারের উন্নয়নের বার্তা দিয়ে এদিন ভোট প্রচার করলেন বিজেপির লোকসভা বীরভূম লোকসভার প্রার্থী দেবাশিস ধর। মূলত রামপুর গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বিজেপির দখলে যায় মোহাম্মদ বাজার ব্লক। এর প্রচারে হাতিয়ার করে রামপুর থেকে বেছে নেওয়া হয়েছে। মাননীয় দেবাশিস ধরকে বিপুল ভোটে জয়ী করুন। মাননীয় দেবাশিস ধর মহাশয়, আপনাদের কাছে অনুরোধ, আপনারা মাননীয় নরেন্দ্র মোদী পছন্দের প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার মাননীয় দেবাশিস ধর। সকলকে আমার অসংখ্য প্রণাম, ছোটদের ভালোবাসা। আমাদের 13ই মে চতুর্থ পর্বে বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট অনুষ্ঠিত হবে। সারা ভারতবর্ষে আপনারা জানেন যে এবার আমাদের লক্ষ্য এইবার 400 পার। তো এইবারে 400 পার করতে গেলে আপনাদেরও ওই একই যে উদ্যোগ, সেই উদ্যোগ নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি ভোট সুনিশ্চিত করতে হবে ভারতীয় জনতা পার্টির তরফে। আপনারা জানেন যে বিগত দিনে যে আপনারা যে সরকারকে সুযোগ দিয়েছেন তারা রাজ্যে কি করে গেছে এবং এখানকার যে অনুন্নয়ন এবং অন্যান্য যে সামাজিক যে অবক্ষয় বা যে অবস্থাগুলো রয়েছে, বিশেষ করে চুরি এবং দুর্নীতি, তার সাথে অঞ্চলের কোনো রকম উন্নয়ন না হয়ে ওঠা। পাশাপাশি আপনারা বিজেপি শাসিত রাজ্যে চলে যান, যে 17টি জায়গায় বিজেপি এবং তার সহযোগীরা শাসন করছে, সেখানকার উন্নয়ন যারা বাইরে যান তারা দেখে এসছেন এবং কিভাবে এক একটি রাজ্য কোন স্তরে পৌঁছে গেছে। প্রতিবেশী দেশ রাজ্য আসাম এই কয়েক বছরের মধ্যে তার কি পরিবর্তন হয়েছে, শুধু সামাজিক পরিবর্তন নয়, অর্থনৈতিক পরিবর্তন এবং মানুষের জীবনযাত্রার মানের পরিবর্তন। কত আর চুরি সহ্য করবেন আপনারা, আর কত ওই সন্দেশখালীর মায়েদের রাত্রেবেলা পিঠে বানাতে যেতে হবে। তো বিজেপি এমন একটি দল যার ট্যাগলাইন হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। সবার বিকাশ যদি করতে হয় তাহলে আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলি রয়েছে, এই রাজ্য সরকার এখনও তার ম্যাক্সিমাম প্রকল্প করতে দেয়নি। আর না হলে কেন্দ্রের প্রকল্প নিজেদের ট্যাগলাইন লাগিয়ে সেগুলো নিজেদের বলে চালিয়ে দিয়েছে। সেগুলো যদি ভালোভাবে করতো তাহলেও আমরা খুশি হতাম, কিন্তু তার মধ্যেও চুরি করে গরিব মানুষের অর্থ লুট করেছে। আপনারই অর্থ আপনাকে দিয়ে বা মা বোনেদের টাকা সঠিক খাতে খরচ না করে, ব্যবহার না করে, অন্য জায়গা থেকে ফান্ড ডাইভার্সন করে আপনার টাকাই দিয়ে বলছে যে আমি 1000 টাকা করে, দেখো 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার। সেই ভাণ্ডারটা কোথা থেকে এসছে? আপনারা মাসে হয়তো একজনে 10,000 টাকা রোজগার করতে পারতেন, তার বিনিময়ে 500 টাকার ভিক্ষা দিয়ে দিনের পর দিন আপনাদের এই সরকার বঞ্চিত করে রেখেছে। 500 টাকার বিনিময়ে এক একজন নেতা 500 কোটি, 5000 কোটি, কোটি কোটি কোটি, যেটা কোনোদিন কেউ দেখেননি। এত বছর এত কষ্ট করার পরে একটা মানুষ 5 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স বানাতে পারে না। আর এক একটি নেতার প্রত্যেক দিন যে ধরা পড়ছে, তাদের হয় ঘরে 600 কোটি, আর না হলে অ্যাকাউন্টে হাজার হাজার কোটি বা হাজার হাজার কোটি টাকা সম্পত্তি। এই টাকা বন্ধু আপনাদেরই টাকা,
তো আমি বলতে চাই যে এইখান থেকে মুক্তি পেতে গেলে আমাদের 13ই মে মাননীয় নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য নির্বাচন করে একটি শক্তিশালী সরকার গঠন করতে হবে এবং তদুপরি আমাদের এই সিটটি জিততেই হবে, কারণ আমরা 300 ঘরে বা থেমে থাকতে চাই না, আমরা 400 উপহার দিতে চাই। এবং এটা হলে কিন্তু অনেক বড় বড় আইনের পরিবর্তন হবে এবং ন্যায় সংহিতা থেকে আরম্ভ করে অন্যান্য জিনিস নতুনভাবে সরকার নিয়ে আসবে এবং সাধারণ মানুষ এই কষ্ট থেকে মুক্তি পাবে। এবং এই যে সরকার এখন যে আক্রাসী মনোভাব, যা অত্যাচার মানুষের ওপর দিয়ে চালাচ্ছে, সেখান থেকে আমরা বেরিয়ে যাব এই আশা নিয়ে প্রত্যেকটি ভোটের মূল্য বিচার করে যাতে আমরা সর্বতোভাবে সর্বোচ্চ ভোট পাই, সেটা দেখবেন। আপনাদের কাছে আবার আমার আন্তরিক প্রণাম এবং আপনাদের উদ্দেশ্যে আবার বলি যে একটি ভোটও যেন নষ্ট না হয়। দেখুন, দুটো জিনিস আছে, এক হচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ততা, আর 21-এর বিধানসভা নির্বাচনের পরে একটা তো পোস্টপোল ভায়োলেন্স হয়েছিল এবং পঞ্চায়েত নির্বাচনের পরেও ব্যাপক সন্ত্রাস হয়েছে। হয়তো দুর্ভাগ্যজনকভাবে আমরা সবসময় সঠিক যে সময় দাঁড়িয়ে প্রত্যেকের পাশে থাকা উচিত ছিল ততটা করতে পারিনি, ফলে মানুষের মধ্যে একটা চাপা ভয়ের স্রোত আছে। কিন্তু আমি এটা ফিল করেছি যে মানুষ স্বতঃস্ফূর্ত এবং সাইলেন্ট ভোটিং যেটা হবে সেটা মানুষ এবার জবাব দেবে এই দুই সন্ত্রাসের এবং এতদিনের যে দুর্নীতি এবং এই সরকারের কুশাসন, এর বিরুদ্ধে জবাব দেবে। শাসক দল লক্ষ্মী ভান্ডারকে সামনে রেখে প্রচার করছে, বিশেষ করে মহিলাদের, কতটা কার্যকারী হবে বলে আপনি মনে করছেন? শুনুন, প্রথমে মহিলারা বুঝতে পারেননি, ভেবেছিল এটা সরকারের কোনো একটা বড় উদ্যোগ বা একটা বড় চমক, কিন্তু টাকাটা, প্রথম কথা হচ্ছে যে সরকার 2 লক্ষ কোটি টাকার ওপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে পারেনি এবং প্রত্যেকটি সরকারি ফান্ডকে ব্যবহার না করে উল্টোপাল্টা খাতে ব্যবহার করেছেন এবং নিজস্ব আয় কিছু নেই। এই যে মাননীয় বলেন যে আমি এই দিয়ে দিলাম, ওই দিয়ে দিলাম, প্রথমত তো যে করের টাকাই তোলা হয় ওটা মানুষের টাকা। আর 2 নম্বর কথা, রাজ্য সরকার যদি কোনো সত্যিকারের কোনো আয় করতো একমাত্র মদ বিক্রি ছাড়া, কোনো কিছু তো করেননি, মানুষকে সর্বনাশের নেশাতে নামিয়ে দিয়ে ওগুলো করেছে। আর 3 নম্বর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার, এরকম অনেক স্কিম সেন্ট্রাল গভর্নমেন্ট, অন্নপূর্ণা ভান্ডার থেকে আরম্ভ করে অনেক রকম প্রকল্প আছে, কেন্দ্রীয় প্রকল্প, যেগুলো অন্যান্য রাজ্যে চালু আছে। এই লক্ষ্মীর ভান্ডারটা এমনই একটা জিনিস যেটা মানুষকে, বিশেষ করে মায়েদের এমনভাবে বুঝিয়ে, এটা প্রথম দিকে মারা বুঝতে পারেননি, পরবর্তীকালে দেখেছেন লক্ষ্মী ভান্ডারের বিনিময়ে সন্দেশখালীর মহিলারা যে প্রতিবাদ জানিয়েছিল, যেটা নিয়ে আন্দোলন, গণ আন্দোলন, রাত 12টার পরে সেই পিঠে তৈরি করতে যাওয়ার ব্যাপার আছে। তো সেই জায়গায় এরকম অনেক পিঠে ওনাদের অনেক জায়গায় মায়েরা লজ্জায় হয়তো সব জায়গায় বলতে পারেননি। এই লক্ষ্মীর ভান্ডারই তৃণমূলের কফিনের শেষ পেরেক হবে। দেখুন, দেউচা পাচামির আন্দোলনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। মানুষকে দেখুন, তৃণমূল মানেই চুরি। তৃণমূল একটি, আমার মনে হয় প্রত্যেকদিন রিসার্চ করে যে কোথায় কোথায় কি প্রাকৃতিক সম্পদ আছে এবং সেগুলোকে থেকে আরো কিভাবে চুরির, আরো বেশি চুরি, আরো চুরি, আরো চুরি, আরো অর্থ, আরো অর্থ। তো আমার মনে হয় ওনাদের এই দেউচা পাচামি থেকে ওনারা চেয়েছিল এটা একটা ওনাদের নতুন একটা অর্থ রোজগারের স্কিম। তবে কেন্দ্রীয় সরকার সজাগ আছে, এটা এমনভাবে এই স্কিম ইউটিলাইজ হবে যাতে সাধারণ মানুষের কর্মসংস্থান এবং জাতীয় সম্পদ তার সরকারের নিজের ঘরে থাকে।